এসআইআর প্রক্রিয়া করে ভোট কেটে বিজেপি জেতার চেষ্টা করছে। আপনাদের প্রত্যেকের আলোচনা, প্রত্যেকের যুক্তি, প্রত্যেকের দলগত নীতিগত অবস্থানকে সমর্থন এবং সম্মান জানিয়ে বলছি, সত্যি কি এসআইআর এর মাধ্যমে ভোট যে সংখ্যা, পরিসংখ্যান, তার উপরে এফেক্ট পড়তে পারে? আজকে যদি আপনি জিজ্ঞেস করেন যে দেবাশিস তুমি এই কথা বলছো, তাহলে কত মানুষের নাম আজ পর্যন্ত, অর্থাৎ আজকে তো 26 মার্চ 2026, কত নাম বাদ গেল? একবার আপনাদের স্বার্থে আমাদের আরেকবার মনে করিয়ে দিই, রোমন্থন করবার মতো আরেকবার করাই, আজকের দিন পর্যন্ত অফিসিয়ালি নাম বাদ গেছে কত। তার আগে আপনাদের একটু বলে রাখা দরকার যে আসলে 2024-এর তালিকায়, মানে লোকসভা যে ইলেকশন হয়েছিল, তাতে কত লোক ভোট দিয়েছিলেন, কত ভোটার ছিল, ভোট দিয়েছিলেন না, কত লোক ভোটার ছিল। এই সংখ্যাটা হচ্ছে 7,66,00,000। আই রিপিট এগেইন, 7,66,00,000 মানুষ তারা 2024-এর ভোটার তালিকায় ছিলেন। এবার আপনি আমায় প্রশ্ন করবেন যে দেবাশিস তুমি বলছো যে নাম বাদ দেওয়া হচ্ছে, কাটা হচ্ছে, বা তৃণমূল অভিযোগ করছে, বা আমরা দেখতে পাচ্ছি, এর সংখ্যাটা কত আজ পর্যন্ত অফিসিয়ালি? সেই সংখ্যাটা এটাই, আমি একটু ভাগ করে মনে করাই। প্রথম ছিল হচ্ছে 58 লক্ষ, যারা হচ্ছে মৃত বা শিফটেড এই ধরনের ভোটার, 58 লক্ষ। দ্বিতীয়ত বাদ গেল যারা শুনানি করার সময় শুনানিতে গেলেনই না, সেই সংখ্যাটা 4 লক্ষের 5 লক্ষকে ছুঁয়ে গেছে, এরকম 5 লক্ষ। আমি অনুমান ভিত্তিতে একটা রাউন্ড ফিগারে ধরছি যাতে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে প্রথম হচ্ছে 58 লক্ষ আর 5 লক্ষ, কত দাঁড়ালো? সংখ্যাটা দাঁড়ায় 63 লক্ষ। এবার বাদ বাকি 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, তার মধ্যে কত বাদ পড়লো? তার মধ্যে বাদ পড়লো হচ্ছে 13 লক্ষের মতো। আমি রাউন্ড ফিগার ধরে নিচ্ছি, সংখ্যাটা হচ্ছে 12,80,000-এর মতো, তার মানে 13 লক্ষ আমি ধরে নিচ্ছি অনুমান ভিত্তিতে। আপনারা মাথায় রাখবেন, এই যে আমি যে সংখ্যা বলছি, যোগ বিয়োগের সুবিধার জন্য একটা আইডিয়া করে একটা রাউন্ড ফিগার বলছি, 13 লক্ষ। তাহলে 63 আর 13 কত হয়? যোগ করে ফেলুন চট করে, সংখ্যাটা দাঁড়াবে 76। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কম বেশি 75 লক্ষ সামথিং বা 76 লক্ষ মতো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। কোন ভোটার তালিকা? যেই ভোটার তালিকায় 7,66,00,000 নাম ছিল, অর্থাৎ 24-এর লোকসভার তালিকা, লোকসভার সময় যে তালিকা অনুযায়ী ভোট হয়েছে, গত বছর হয়েছে, গত বছর নয়, গত 1.5 বছর আগে। এবার প্রশ্ন হচ্ছে এই যে 76 লক্ষ, এই সংখ্যাটা কত? দেখুন, হিসাব করলে দাঁড়াবে 7,66,00,000-এর 10% হচ্ছে এই সংখ্যাটা। এবার আপনি আমায় প্রশ্ন করবেন দেবাশিস আর কি বাদ যাবে? আমি বলবো এটা ডিপেন্ড করছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচার বিভাগীয় যে নিবন্ধীকরণ হচ্ছে তার উপর, অর্থাৎ বিচারাধীন বিষয় রয়েছে এটা। এখানে কত রয়েছে আপনি আমায় যদি প্রশ্ন করেন, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি এমন নামের সংখ্যা হচ্ছে 28 লক্ষ। এবার এই 28 লক্ষকে যদি আমি রাউন্ড ফিগার তর্কের খাতিরে 30 লক্ষ ধরে নিই, তাহলে এই যে বাদ গেল আন্ডার অ্যাডজুডিকেশনে, তার পার্সেন্টেজ হচ্ছে 40%, 40%। তাহলে 30 লক্ষের 40% কত? আরও ওই 12 লক্ষ মতো, 3 4 12, 40% যদি হয়, তার মানে আরও 11 লক্ষ আমি ধরে নিচ্ছি, যেহেতু আমি 28কে 30 ধরেছিলাম, আরও 10 লক্ষের মতো নাম বাদ যেতে পারে অনুমান ভিত্তিক, যদি একই রেশিওতে বাদ যায়। অ্যাজাম্পশন, সবটাই হাইপোথেটিক্যালি অ্যাজাম্পশন করে বলছি, আরও 10 লক্ষ বাদ যেতে পারে। তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? 76 যোগ আরও 10। মাথায় রাখবেন, এতে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন নেই, আমাদের কোনো, সম্পূর্ণ অনুমান ভিত্তিক। আরও 10 যদি 40%-এই যদি বাদ যায়, তাহলে সেই সংখ্যাটা হবে 11 লক্ষের মতো। অর্থাৎ 76 আর 11 যোগ করলে হয় 87 লক্ষ, 87 লক্ষ, হ্যাঁ 87 লক্ষ। যেই পার্সেন্টেজ দাঁড়াবে মোটামুটি 11.something% টোটাল ভোটারে 24-এর তালিকা অনুযায়ী, যেটা এখনো পর্যন্ত পাবলিশড, এখনো পর্যন্ত বেরোবে, কি হবে সেটা সময় বলবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 87 লক্ষ নাম কেটে বিজেপি কি অ্যাডভান্টেজ পাবে? আমি বলছি না যে বিজেপি শুধুমাত্র এই কাটাকাটি নাম এর উপর ভিত্তি করে যে তার জন্য চেষ্টা করছে তা না। বিজেপির প্রচুর নীতি আছে, আদর্শ আছে। বিজেপি, তৃণমূল কংগ্রেসের অমিত শাহ আসবেন, এসে 15 বছরের চার্জশিট দেবেন, খতিয়ান আসবে, বিজেপির ম্যানিফেস্টো আসবে, সব কিছু রয়েছে। সব কিছুর পাশাপাশি এটা একটা ইস্যু, সাইড বাই সাইড। কি ছিল ভোটের অনুমান, এটা একবার আপনাদের বলি পরিসংখ্যান। আমি দুটো ইলেকশনকে সামনে রাখবো আপনাদের বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে 21-এর বিধানসভা নির্বাচন,
21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট পার্সেন্টেজ ছিল 47.03%। 47.03%। আমি একটু আস্তে 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 করতে বলবো একটু। 21 সালে তৃণমূলের ভোটের হার ছিল 47.03%। 2021-এ বিজেপির ভোটের হার ছিল 37.97। গ্যাপটা কিন্তু 10%-এর মতো। আমাদের টোটাল ভোট বাদ যাচ্ছে কত? 11%-এর মতো। বিজেপির থেকে তৃণমূলের 21-এর ভোট ডিফারেন্স কত ছিল? 10%-এর কাছাকাছি। তৃণমূল পেয়েছিল, আবার একবার বলি, রিপিট করি, 2,80,00,000 মতো ভোট, যার পার্সেন্টেজ দাঁড়ায় 47.03। আর বিজেপি পেয়েছিল 2,38,00,000 মতো ভোট 2021-এ, পার্সেন্টেজ করলে দাঁড়ায় 37.97, অর্থাৎ 38% মতো ভোট। এবার আপনি আমায় বলবেন যে দেবাশিস, সে তো অনেকদিন আগের কথা, রিসেন্ট কি ডেটা আছে বলো। আমি তাহলে বলবো 24-এরটা একটু দেখুন। 24-এ লোকসভা নির্বাচন হলো, 24-এর পার্সেন্টেজ, 24-এ লোকসভায় তৃণমূলের ভোটের হার ছিল 46.16%। 46.16%। আর তাহলে বিজেপির কি ছিল? বিজেপির ছিল 39.08%, অর্থাৎ তুলনামূলকভাবে বিধানসভার থেকেও রেজাল্ট ভালো। আসন কমেছে বিজেপির আসন ছিল কত লোকসভায়? 19-এ 18টা আসন, কমে গিয়ে এবার কটা পেয়েছে 24-এ? 12টা আসন। কিন্তু ভোট পার্সেন্টেজ যদি আমি বলি, সেটা কিন্তু বিধানসভা থেকে বিজেপি গ্যাপ কমিয়ে নিল। কিরমভাবে কমালো? তৃণমূল পেল হচ্ছে 24-এর লোকসভায় পেল হচ্ছে 46.16, বিজেপি পেল হচ্ছে 39.08, অর্থাৎ 7%-এর মতো গ্যাপ। 7%-এর মতো গ্যাপ। আপনি আমায় বলতে পারেন দেবাশিস, লোকসভা দিয়ে বিধানসভা বিচার হয় না। আমি মেনে নিচ্ছি পুরোপুরিভাবে। আমি ধরে নিচ্ছি অনুমান ভিত্তিতে একটি লোকসভায় 7টি বিধানসভা থাকে মোটামুটিভাবে হিসাবে, সেই হিসাবে বিজেপি কিন্তু লোকসভায় ভালো পার্সেন্টেজ পেল। তার এবার ভোট বাদ যাচ্ছে কত? 11% মতো। আপনি বলবেন তা সবাই কি তৃণমূলের ভোটার ছিল? নয়। সবাই কি বিজেপির বিরুদ্ধে ভোটার ছিল? না, এরকমটা নয়। এটা একটা অনুমান ভিত্তিতে, এবং আমি আগেই শুরুর সময় বলেছি, তৃণমূল কংগ্রেসের কোট আনকোট পরিষ্কার দেওয়া তথ্যে বিজেপি এসআইআর করে কমিশনকে কাজে লাগিয়ে ভোট কেটে বাদ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের। ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত, ইন্টেনশনালি তারা এই কাজ করছে। এই জায়গাটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আসুন, আর আমি বেশি কথা বলবো না, আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাই মণিদাকে আজকের অনুষ্ঠানে। একেবারে এক হাত দূরত্বে বসে সুস্মিতাদি সম্পূর্ণ উল্টো কথা বলবেন, চিৎকার চেঁচামেচি হবেই, দুজনেরই হাই পিচ, তো কাজেই এটা শুনতে হবে। কিন্তু আমরা আজকে আলোচনা করব যুক্তির ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এসে যুক্ত হয়েছেন। আমি দিদিকেও আজকের স্বাগত জানাবো। রিতেশ বসাক আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনাকেও স্বাগত জানাবো, বাম মুখপাত্র। আমি চলে যাব একেবারে প্রথমেই, কার কাছ থেকে শুরু করি? মনিদাকে দিয়ে আজকে শুরু করি। মনিদা, এই যে পার্সেন্টেজের খেলা যেটা দেখালাম, এই পার্সেন্টেজের খেলাতে সত্যি কি শেষে বাজি মাত করা সম্ভব হবে? দেখো, পার্সেন্টেজের খেলা তো তোমরা করবেই, জনসাধারণ বা যারা অ্যানালিস্ট আছে তারা করবে, কিন্তু আমরা প্রথম থেকে বলছি যে 2026-এর নির্বাচন মমতা টিএমসি ভার্সেস বিজেপি নয়, মমতা ভার্সেস জনতা, মা মাটি মানুষ ভার্সেস মমতা ব্যানার্জি, বাংলার জনগণ ভার্সেস মমতা ব্যানার্জি। লড়াই এখানে কারণ আমরা দেখলাম আজকে প্রতিদিন আমরা চ্যানেলে আসছি, আজকে মনে হয় 200খানা শো হয়ে গেল এসআইআর নিয়ে, হয়তো সিএনই 200টার বেশি শো করেছিল এসআইআর নিয়ে। এসআইআর যখন নির্বাচন কমিশনারের অধীনে ছিল তখন নানা প্রশ্ন উঠতেই পারে, ওঠাটাই স্বাভাবিক, গণতন্ত্রের সমালোচনাটাকে নিতে হবে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারকদের বিভিন্ন জেলা, তারপরে হাইকোর্টের বিচারকদের অধীনে কিন্তু লিস্ট তৈরি হচ্ছে। তার মানে এখন এসআইআরকে নিয়ে প্রশ্ন করা মানে বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তৈরি করা, বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস হারা। সেই জায়গাটা দাঁড়িয়ে বারবার কেন তৃণমূল কংগ্রেস এসআইআর করছে? কারণ 15 বছরে তাদের যে ব্যর্থতা, আমি একটা শুধু তথ্য দিয়ে বলছি, 2021-22 সালে পশ্চিমবাংলায় 9,338টি কোম্পানি বন্ধ হয়েছে, এবং গত 15 বছরে প্রায় 15 বছর বলবো না, এটা গত 6 বছরে 78,000 কোম্পানি
পশ্চিমবাংলার যে লিস্ট আছে কোম্পানি লিস্ট সেখান থেকে স্ট্রাইক অফ একদম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটাই রাজ্যসভার দেওয়া তথ্যের ভিত্তিতে আমি কথাটা বলি। অর্থাৎ 15 বছরে কি উন্নতি করেছে? যুবসাথী দেওয়া হচ্ছে ভোটের কয়েকদিন আগে, প্রথমে বললো অগাস্ট, তারপরে বললো এপ্রিল, তারপরে বললো মার্চ। 1500 টাকা, মানে ডেলি 50 টাকা। এটা তো অন্যদিকে মনিদা, না আমি অন্যদিকে কেন বলছি, আমি দেবাশিস প্লিজ আমি শুধু বলছি এসআইআর করে, এসআইআর নয়, আমি কেন এসআইআর তৃণমূল কংগ্রেস একটি ইস্যু করছে, কারণ যাতে এই ইস্যুগুলোকে ঢেকে দেওয়া যায় যে আমি 15 বছরে কি উন্নয়নের কাজ করলাম, সেই উন্নয়ন নিয়ে মানুষ যাতে প্রশ্ন না করে। প্রশ্ন মানুষের মাথা, চায়ের, তুমি যেখান থেকে শুরু করলে, চায়ের দোকান, রেল স্টেশন থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় যারা অফিস আদালত সব জায়গায় যেন এই 15 বছরে মমতা ব্যানার্জি আমাদের কটা কারখানা, কটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দিল সেটা নিয়ে আলোচনা না করে এসআইআরের নাম কেটে বাদ দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করছে। এসআইআর নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন করবে। একটা কথা বারবার মনে রাখতে হবে যে কি যেন আমাদের নির্বাচন কমিশনের, ন্যাশনাল নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার কিন্তু ঘরে বসেছিলেন না। যে জ্ঞানেশ কুমার ঘরে বসেছিলেন, মোদিজি বলছে क्या गणेश घर में बैठे हो, चलो काम करते हैं, নিয়ে ওনাকে এসে চেয়ারে বসিয়ে দিয়েছে। জ্ঞানেশ বলে हाँ ठीक है, बंगाल में रहता तो कुछ 50 रुपया मिलता रोज, वो भी नहीं मिलेगा इधर, चले काम करे, ऐसा नहीं है। ওখানে জ্ঞানেশ কুমার ধীরে ধীরে প্রমোশন পেয়ে আজকে সেই জায়গায় এসেছে। কাজকর্মের ভিতরে নির্বাচন কমিশনের তথ্যের বা তারা যে কেন করছে তার উত্তর নির্বাচন কমিশনের প্রবক্তা দেবে। কিন্তু আমার প্রশ্ন, কেন ভোটের সময় আসলে বিভিন্ন ইস্যুকে তুলে ধরা হয়, যে ইস্যুগুলো নিয়ে করা উচিত ভোট, যে 15 বছরে কটা কারখানা হলো, হবেই। হ্যাঁ, না এইগুলো আমি বলছি এসআইআর ইজ নট এ ইস্যু। এসআইআর আজকে যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হবে। আমি নির্বাচনে ভোটের রাজনীতিতে বুঝতে পেরেছি, কিন্তু পরিসংখ্যান এবং আমি তো বললাম যে প্রচুর ইস্যু আছে। এর মধ্যেই আমরা জানি যে অমিত শাহ আসবেন, তিনি চার্জশিট দেবেন, 15 বছর সরকার কি কাজ করতে পারেনি তার একটা হিসাব পরিসংখ্যান তুলে দেওয়া হবে, প্রচার হবে। কিন্তু যেটা অভিযোগ এবং মানুষের মাথায় এটা কিন্তু কোথাও না কোথাও পারসেপশন, একটা মনে একটা সন্দেহের দানা বাঁধছে। এবং এই যে আমি বললাম যে পাবলিক ডোমেনে আলোচনা হচ্ছে, তার মধ্যে এসআইআর এর নামটাও কিন্তু বারবার উঠে আসছে। আমি বলছি তো বারবার, এবার কিন্তু প্রায় 1 কোটি নাম বাদ যাবে, কারণ লোক তো এত একদম প্রিসাইজ হিসাবটা রাখছেন না। মোটামুটি 86 লক্ষ বা 1 কোটি আমি যদি ধরে নিই অনুমানের ভিত্তিতে, এই বাদ গেলে কিন্তু বিজেপির এবার জেতার সম্ভাবনা আছে। আবার অনেকে বলছেন এ দিয়ে কিছুই হবে না। শুভ্রা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। শুভ্রাদি, আপনার কি তাই মনে হয় এটাকে একটা অভিসন্ধি নাকি একটা নিছক নিবিড় নিবন্ধীকরণ? কিভাবে তারা এই নির্বাচনে লড়বে তার ছকটাই তারা কষেছে। আর মণিকাঞ্চন পাল দাদা বললেন যে টিএমসি ভার্সেস জনতা, আমি বলবো বিজেপি ভার্সেস বাংলা বাঁচাও লড়াই চলছে। উনি বললেন যে উনি ওনার তথ্য পরিসংখ্যান দিয়েছেন, আমিও আমার তথ্য পরিসংখ্যান দিচ্ছি। 2011 সালে আইটি কোম্পানি ছিল 500, চাকরি করতো 90,000 কর্মী। 2026 সালে 1500 আইটি কোম্পানি হয়েছে, 2,60,000 জন হচ্ছে তাতে সার্ভিস করে, এবং নৈহাটি, কাকিনাড়া, তার ওপর দিয়ে এই উবের শাটেল করে প্রচুর কর্মচারী যায়। ব্যবসার পরিমাণ 40,000 কোটি টাকা বেড়েছে। আমার কথা হলো এসআইআর হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এসআইআরে যে নির্বাচন কমিশন যে প্রযুক্তিগত কৌশলটা বের করেছে তাতে মানুষের বিপি আর সুগার বাড়ার কৌশল তৈরি করেছে। একটা প্রযুক্তিগত যে ত্রুটি, কখনো রাত্রিবেলা দেখা যাচ্ছে আমার ভোটার লিস্টে আমার প্রথম যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম আছে, কখনো আমি বিচারাধীন। এবং এই যে লিস্ট প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে আমাদের সবারই একটাই বাংলার মানুষের আবেদন ছিল যে একটা পূর্ণাঙ্গ লিস্ট বেরোক। ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কেন সেই লিস্টটা বের করতে গিয়ে, এবং বিরোধী দলনেতা সবসময়ই সকালবেলায় ব্রেকফাস্টে, দুপুরবেলার লাঞ্চে এবং সন্ধেবেলায় যখন চা খেতে যাচ্ছে এত লক্ষ বাদ, এই যে বাদ টিভি চ্যানেল খুললেই পাওয়া যাচ্ছে, এতে তো মানুষের বিপি আর সুগার বাড়বে। যারা বৈধ ভোটার তারাই বাদ যাচ্ছে। এটা বিজেপির একটা ছককষা রাজনীতি, যে রাজনীতির মঞ্চে ভোট করতে গেলে মানুষকে তো, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদেরকে আটকাতে গেলে
তাদেরকে কিভাবে আটকাবো? একদম। তার আপনি একটা যখন পরিকল্পনা। দিদি শুভ্রাদি, আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বললেন, আজকে উনি পাণ্ডবেশ্বরে কি বলেছেন, মমতা পাণ্ডবেশ্বরের সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কি বলছেন, ছোট্ট করে দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমরা বিরতিতে চলে যাব, ফিরে এসে আমরা কংগ্রেস এবং সিপিএম এই দু দলের মুখপাত্র রয়েছে, আমি আলোচনায় থাকবো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে পাণ্ডবেশ্বরে। এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ মানে কত হলো? 60 120, তাই তো? 58 আর 60 কত হয়? 118। তার মধ্যে আরও কেটেছে। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত? শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। দেখুন, আমরা এখনো পর্যন্ত জানি না যে এই বাদ যাওয়ার সংখ্যাটা কোন হিসাবে 1,20,00,000 পৌঁছে। আমার হিসাবে অন্তত আসছে না, মানে আমি যেটা হিসাব বললাম তাতে দাঁড়াচ্ছে হয়তোবা এই সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে এই 86 লক্ষ, 87 লক্ষ, 88 লক্ষ, 90 লক্ষের মধ্যে, এর বাইরে হয়তোবা নয়। এখন যদি দেখা যায় যে এই যে 27 লক্ষের নাম বাকি আছে, 28 লক্ষ সবাই যদি বাদ চলে যান, তাহলে সেই সংখ্যাটা 1,18,00,000 কাছে যাবে। সেটা অসম্ভব ব্যাপার, সবাই বাদ চলে গেলেন এরকম। তো যাই হোক, তালিকা প্রকাশ করার দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের সভা থেকে। কি বলেছেন শুনবো। আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পারসন, ইফ ইউ হ্যাভ দ্য গডস, ওয়াই ডোন্ট ইউ সাপ্লাই দ্য লিস্ট ইভেন টু দ্য জার্নালিস্ট? আপনারা লিস্ট কেন টাঙাচ্ছেন না? অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে, এটা হয়েছে তার কারণ রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে বের করে এনেছি। এবং তার জন্য এখনো মনে রাখবেন, যা হয়েছে 27 থেকে 29 লাখ, আমি জানি না পুরো, কোনো পার্টিকে দেয়নি, কোনো প্রেসকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো ব্লকে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है? পাবলিক को तो मालूम होना चाहिए। লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, কারণ যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। এই জন্য বলি, শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। দিদি কিভাবে দেখবে বিষয়টা? সুস্মিতাদি, তোমার কাছে যাব। এবং মূলত যেটা এখানে ক্রেডিট কিন্তু তৃণমূল কংগ্রেসে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যা নাম মানে এখনো পর্যন্ত রিস্টোর হয়েছে, এগুলোর পুরোটাই কৃতিত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই। আর এই যে পদ্ধতির কথা বললাম, তার সঙ্গে তুমি কতটা একমত যে 10% বা 11% যদি ভোট কমে যায় 24-এর তালিকা অনুযায়ী, তাহলে কি তার মাইলেজটা বা প্রিভিলেজটা বা অ্যাডভান্টেজটা টোটাল বিজেপির দিকে যেতে পারে? ইকুয়েশন কি বলছে? তোমরা তো দীর্ঘদিন রাজনীতি করছো। ব্যাপারটা হচ্ছে একটু বলতে দিতে হবে দেবাশিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে প্রথমত আমরা ভারতবর্ষের মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা, এই যে আমরা প্রথম শুনলাম, সেটা মুখ্যমন্ত্রীর কল্যাণে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেছে। ঠিক আছে, তারতেও ক্ষতি নেই, কারণ উনি এরকম কথা বলতে ভালোবাসেন। এইমাত্র ওই ট্রাইব্যুনালকে ট্রিব্যুনাল বলল, মানে এইরকম ধরনের বলে মানে সবাই ওনাকে নিয়ে আলোচনা করুক, উনি ভুল বলছেন। যাই হোক, আর মানে মানুষ আসল দিকে নজরটা ঘুরে যাবে। এই যে বিজেপি এবং তৃণমূল এই যে এসআইআর নিয়ে যে এই একটা খেলা যে শুরু হলো, সাধারণ মানুষকে নিয়ে খেলা, যে খেলায় সাধারণ মানুষরা ইনভলভ, যে সাধারণ মানুষের নাম কেটে যাচ্ছে, এটা কিছু না, এটা বর্তমানে যে বিভিন্ন পরিস্থিতিতে
আমাদের বাংলার মানুষ যে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিল্প, কাজ, চাকরি সমস্ত কিছু থেকে যে বঞ্চিত, সেই বঞ্চিতর কোনো কথা হবে না। শুধু কতজনের নাম এসআইআরে উঠলো আর এসআইআরে বাদ গেল, এই নিয়েই শুধু আলোচনা হবে। এবার আপনি যে হিসাবটা দেখালেন, আপনার হিসাবে 87 লক্ষ, মানে অ্যাজামশন ধরে, এবং ওই লাস্টের দিকে আমরা 28 লক্ষটুকু অ্যাজাম্পশন, বাদ বাকি হচ্ছে 76 লক্ষ আজ পর্যন্ত কনফার্ম অ্যাজামশন ধরে। এইবার মুখ্যমন্ত্রী ওই যে বারে বারে বিরোধী দলনেতা বলছিলেন না যে 1,40,00,000, আমরা বলছিলাম নাকি ওই 70 লক্ষের মতো যে ডিফারেন্সটা রয়েছে, সেই 70 লক্ষটাকে ডিফারেন্সটাকে তো আবার কভার আপ করতে হবে 70 লক্ষ দিয়ে, সেটা হচ্ছে 1,40,00,000, ওইটার হিসাবটা বিরোধী দলনেতা বলছেন। এবং আজকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যে হিসাব বলছেন, হঠাৎ করে তিনি বললেন 60 লক্ষ নাকি ওই ওনার ভাষায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে নাকি ওই সব আমাদের মানে বাংলার লোকেদের নাম বাদ দিয়ে বিজেপির লোকেদের নাম ঢুকিয়েছে। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো দেবাশিস দা, এই যে যখন মানে হিয়ারিং হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাক পড়ছে, কিংবা যাদের নাম ধরুন যারা শিফটেড ভোটার, যারা ধরুন ডিলিটেড হয়ে গেছে, মানে মৃত যেহেতু তারা, তাদের নাম ডিলিট করা হয়েছে, এই নামগুলো কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, এটা কি কেউ জানে? আমার তো মনে হয় না সম্ভব জানা। হ্যাঁ, ব্র্যান্ডেড, ধরুন আমি সুস্মিতা বিশ্বাস, আমি পাড়ায় কংগ্রেস করি, আমাকে সবাই জানে, ঠিক আছে, আমার নামটা কেটে গেছে, আমি কংগ্রেসই। একদম ঠিক। সুস্মিতাদির সঙ্গে দীর্ঘদিন প্রোগ্রাম করার সুবাদে আজ সুস্মিতাদি কথাটা যেটা বলছেন সেটা কিন্তু অসাধারণ, যে মানুষকে ওইভাবে চিনে কি করে বাদ দেওয়া যায়। মানে কংগ্রেস অনেকটা পদ্মফুলের, মানে পদ্মফুল ভাবলে তো তুমি বলবে বিজেপি বলছি, পদ্মফুলের যেমন পাপড়ি আস্তে আস্তে খোলে, আরেকটা জিনিস তোমরা আস্তে আস্তে খোলে, আজ তুমি সঠিক কথাটা বলছো এতদিন পর। দেখুন যে যাদের কিনা এই যে ভোট পার্সেন্টেজে আমরা যে দেখলাম, এই যে 10%, লাস্ট 9%, 9 পয়েন্ট সামথিং লোকসভার ডিফারেন্স ছিল, না লোকসভায় আরো কম, লোকসভায় 9 পয়েন্ট সামথিং আমি দেখতে পাচ্ছি, না 7 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং, আর এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 10% বিধানসভায়। তাহলে এইটাকে কভার আপ করা, যদি 10% ভোটও কেটে বাদ চলে যায়, এইটাকে কভার আপ করে, সবাই তৃণমূলের, এটা আমি কি করে ধরব? হ্যাঁ, এটা সবাই তৃণমূল, আমি কি করে ধরবো? কারণ প্রচুর মতুয়া ভোট, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব নয় একদম। এবং তার মধ্যে যে এই যে 10% সেইটাকে হারিয়ে আবার সেটাকে কভার আপ করে জিতে, সেটা তার মানে ডবল ক্যালকুলেশন হয়ে যাবে, এটা কিন্তু খুব টাফ। আমার মনে হচ্ছে, মানে তুমি বলছো এসআইআর করে বিজেপি কোনো কনস্পিরেসি করেনি, ষড়যন্ত্র করেনি? না, কনস্পিরেসি করেনি সেটা ব্যাপার না, বিষয়টা হচ্ছে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে এই যে একটা বাংলার মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া, এই ভয় দুটো দলই ঢোকাতে পেরেছে, মানে মানুষ কিন্তু ভীত। আর একটা কথা, কেউ বলেছে এসআইআর এর পরে এনআরসি হবে, আবার কেউ বলেছে ডিপোর্ট করে দেব, কেউ বলেছে আবার ক্যাক করতেও শুরু করেছে এর সাথে, হ্যাঁ ক্যাক করতেও শুরু করেছে। এইবার বিষয়টা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেবাশিস দা, যেটা আমি খুব অবাক হয়ে গেলাম, আজকে যেই নামগুলো বাদ যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কোথাও লিস্ট বেরোয়নি, এবং যেই নামগুলো বাদ যাচ্ছে তাদেরকে বলছে ট্রাইব্যুনালে যেতে, তারা এখন ট্রাইব্যুনালে যাবে। সুস্মিতাদের এই কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাতেই হবে। দিদি, তোমার এই বক্তব্যে ট্রাইব্যুনাল যাওয়া প্রসঙ্গে কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো একবার। যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে, আমাদের সংগঠকদের বলবো তারা তাদের সাথে যোগাযোগ করবে, যাদের নাম বাদ গেছে তাদের দরখাস্ত নেবে এবং সেটা ট্রিব্যুনালে জমা করার ব্যবস্থা করবে, এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, যে লয়ার ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই। আমি ছেড়ে কথা বলার লোক জাতীয় কংগ্রেসও নয়। তাই আমরা বলছি মুখ্যমন্ত্রীকে যে যখন ট্রাইব্যুনালে গিয়ে এই মানুষগুলো এই কটা দিনে বিচার পাবে না, তাদের নাম উঠবে না, কিংবা কোর্টে গিয়ে কোনো জুডিশিয়ারি হেল্প তারা এই কদিনের জন্য পাবে না, তাহলে আপনাকে বলবো আপনি কোর্টে যান, আর না হলে এই ভোট বয়কট করুন। যদি আপনার গাছ থাকে আপনি সেটা করে দেখান, আমি আসবো শুভ্রাদির কাছে, কিন্তু তার আগে রিতেশদার প্রথম রাউন্ডে বলা বাকি রয়েছে। আমি ফিরে আসার পরে রিতেশদার থেকে নেব একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আমি রিতেশ বসাকের কাছে যাব, সঙ্গে থাকুন।
ফিরে আসলাম, আমি রিতেশ দার কাছে যাব। রিতেশ দা, কাজের আমি তো পার্সেন্টেজটা জানতেই চাইবো, আপনাদের গ্রাসরুট অ্যানালিসিস কি বলছে শুনবো, কিন্তু পাশাপাশি শুভ্রাদি এটাও উল্লেখ করে দিয়েছেন যে আইটি সেক্টরে প্রচুর কাজ হয়েছে, আর কাজ কি 40,000 কোটি টাকা বিনিয়োগ বেড়েছে রাজ্যে। বামেদের মোটামুটি তাহলে কিন্তু সেই স্পেস ফাঁকা রয়েছে, বামের একেবারে প্রান্তিক মানুষের হয়ে লড়াই করার যে নীতি বা পলিসি নিয়ে চলছিল সেখানে কিন্তু আপনাদের এখনও স্কোপ রয়েছে ভোট বাড়ানোর। কারণ আইটিতে যারা হাইলি কোয়ালিফাইড এবং এডুকেটেড তাদের চাকরি হয়েছে, প্রান্তিক মানুষ তাহলে পরিযায়ী শ্রমিক হয়ে কি বাইরের রাজ্যে যাচ্ছে, প্রশ্ন উঠতে পারে। তবে এই যে ভোট পার্সেন্টেজ কাটাকাটির খেলায় এসআইআর কি ভূমিকা নেবে দাদা, আপনার কি মনে হয়? দাদা একটু মিউটটা অন। দেখো, এসআইআর নিয়ে যে বিষয়টা আমরা বারবার করে বলছি যে ভোট হ্যাঁ, এসআইআর নিয়ে যে বিষয়টা বারবার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ভোট কাটাকাটির ব্যাপারটা, মানে ভোটের বিষয়টা নিয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে ভোট দেবে কি করে বা ভোট দিতে পারবে কিনা। প্রশ্নটা হচ্ছে যে এসআইআর এ আমরা সাধারণত যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে যে ওই একটা সংখ্যাকে আমরা কোথাও একটা মাথায় রাখছি যে 60 লাখ 70 লাখ বা 1 কোটি 2 কোটি এরকম ভাবে কোথাও একটা মানে ভোট কাটার একটা টার্গেট হচ্ছে। আসলে ভোট কাটাটা কি আমাদের বড় কথা না, আমাদের সহনাগরিকরা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই বিষয়টাকে দেখার কথা। ধরো তুমি সংখ্যা যদি বলো, সংখ্যার থেকে বড় কথা হচ্ছে সেই সংখ্যাটা মানে আলটিমেটলি পার বুথে কতজন মানুষ বাদ যাচ্ছে বা কতজন মানুষ বাদ যাওয়ার ক্ষেত্রে আদৌ তারা বৈধ না অবৈধ এই জায়গাটাকে দেখার কথা। এবং যারা ভোট দিতে পারবেন না বা অ্যাডজুডিকেশনে রয়েছে কিন্তু প্রান্তিক মানুষ, তাকে হচ্ছে যে অ্যাপিলেট অথরিটির কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবস্থা নির্বাচন কমিশন করবে বা এমনকি মানে কোথায় কোথায় ট্রাইব্যুনাল গুলো তৈরি হয়েছে সেটা তার বাড়ির কতটা কাছে সেইটা কিন্তু দেখাটা অনেকটা বেশি দরকার। এই কারণে দরকার যে মানুষ তার বাড়ির কাছে যদি ট্রাইব্যুনাল থাকে তাহলে সেই ট্রাইব্যুনালে ভোট দেওয়ার ক্ষেত্রে তার অনেকটা মানে ট্রাইব্যুনালে অ্যাপিল করার ক্ষেত্রে তার অনেকটা সুবিধা হবে। এইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আরো একটা মূল বিষয় হচ্ছে এই আমরা এসআইআর নিয়ে আলোচনা করতে করতে ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে যে তুমি দেখবে যে রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে অলরেডি, এবং তুমি যদি অটোতে যাতায়াত করো বা ইয়েতে যাতায়াত করো, ট্রাভেলে করো, পাবলিক ভেহিকলসে ট্রাভেল করো, তাহলে সেখানে কিন্তু 5 টাকা করে অলরেডি বাড়তে শুরু করেছে ভাড়ার ওপরে। অর্থাৎ তার মানে কি হচ্ছে, মানুষ এদিকে এসআইআর নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে কিন্তু মানুষের এসএলএ টান পড়ছে, মানুষের রোজগারে টান পড়ছে, এর কারণ তো মধ্যপ্রাচ্যের গন্ডগোল মধ্যে কিন্তু মানে আর্থিক দাম বাড়ার জন্য মধ্যপ্রাচ্যের গন্ডগোল, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণ দায়ী দাদা। দেখো, মধ্যপ্রাচ্যের গন্ডগোলের মধ্যপ্রাচ্যের উপরে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের অর্থনীতি তৈরি হয় না, তোমার পকেটের অর্থনীতিও তৈরি হয় না। তোমার কাছে কোনো একটা সারপ্লাস অ্যামাউন্ট থাকে বা কোথাও একটা তোমার একটা সেভিংস অ্যামাউন্ট থাকে যেটা তোমাকে বিপদ আপদে সেটা দিয়ে সমস্যাটাকে মেটানোর জন্য তোমার দরকার লাগে, তুমি নিজের সংসারেও তাই করো। সেরকম হচ্ছে যে মানে ভারতবর্ষের অর্থনীতি তো আমরা মনে করি না যে ভারতবর্ষের অর্থনীতি নুন আনতে পান্তা পুরোয়। হরমুজ প্রণালীতে আজকে যদি কোনো সমস্যা হয় তার এফেক্ট কালকে গিয়ে ভারতবর্ষের অর্থনীতিতে পড়বে। আমার মনে হয় না ভারতবর্ষের অর্থনীতি এতটাই দুর্বল। অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতিটাকে ক্ষেত্রে এবং যদি স্থায়ী হয়ে থাকে, কিন্তু সেটা নিয়ে যে সংসদে যে আলোচনার বিষয়গুলো, যে আলোচনা করে মানুষের কাছে যে কথাগুলো বলবার জায়গাগুলোকে তৈরি করা, সেগুলো আমরা দেখিনি। যদি তাই হয়ে থাকে হতেই পারে, সেটা যদি হতে পারে তো মানুষ সেটা আসতে হবে। কিন্তু এই এসআইআর এর দিকে মানুষকে ব্যস্ত রাখো, এসআইআর এর দিকে মানুষকে ব্যস্ত রাখতে রাখতে মানুষের পকেটে টান পড়ে যাচ্ছে এবং ওই দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে বা দৈনন্দিন জীবন জীবিকা করার ক্ষেত্রে সেই জায়গাগুলোকে আমাদেরকে ধরতে হবে। কেননা এটা মাথায় রাখতে হবে যে যদি কোথাও অর্থনীতিতে টান পড়ে তাহলে কিন্তু 1, 2, 3, 4 করে প্রত্যেকটা জায়গায় টান পড়বে, তখন কিন্তু সেই জায়গাটাকে আমরা মাথায় রাখতে পারবো না। সেটা তো একটা দিক গেল, সেটা তো অবশ্যই গেল। আর এখন এই মুহূর্তে আবার আমি পরের রাউন্ডে আসব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছেন, ভয়াবহ দাবি, এটা শোনার পর খুব স্বাভাবিকভাবে আপাতভাবে মণিকাঞ্চনদার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। কি অভিযোগ করছেন মমতা ব্যানার্জি একবার শোনাই আপনাদের অনস্ক্রিন, দেখুন। বিজেপির কথায় সব ঠিক করবে ভ্যানিশ ওয়াশিং মেশিন,
এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব যারা আজকে বিজেপির হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে, তাহলে মনে রাখবেন যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। মনিদা নিজেকে নিরাপদ মনে হচ্ছে কিনা আমি জানি না, মানে নিজেকে মানে সরকারকে নিরাপদ, কারণ 2026-এর আগস্টে সেন্ট্রালের গভর্নমেন্ট পড়ে যেতে পারে এবং একদম ট্রুলি যদি আমি দেখতে যাই 240টা আসন বিজেপির হাতে আছে, এটা ম্যাজিক ফিগার নয়, ডেফিনেটলি তাই। তাহলে কি অন্য কোনো ইকুয়েশন খেলা হচ্ছে? দেখুন, বিষয় আমি প্রথমে কি বলছি যে যেন তেন প্রকারণে 2026-এর পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের মূল ইস্যু থেকে নজরটা বারবার এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া, যাতে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটির ওপরে নজরটা না পড়ে, এই কারণে হচ্ছে বিধানসভা নির্বাচন চলে গেল, ওখানে সরকার পড়বে কিনা সেই নিয়ে। এখন বিষয় মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা হচ্ছে বিজেপির লোক, টিএমসির লোক, সিপিএমের লোক, বামের লোক, রামে, এই মানুষ জনগণ কি কারো কেনা? তাহলে তো সারা জীবন সরকারই চেঞ্জ হতো না। কোনো এক সময় কংগ্রেসের প্রতিপত্তি ছিল, তারপরে সিপিএম এলো, তারপরে টিএমসি এলো, একই লোক তো ভোট দিয়েছে। মঙ্গল গ্রহ থেকে তো 2011-এর লোক এসে সিপিএমকে একদম উৎখাত করে দেয়নি, পশ্চিমবাংলার লোকই ভোট দিয়েছে। যারা সেই বছর ব্রিগেডে গিয়েছিল সিপিএমের মিছিলে তারাই ভোট দিয়েছে, যারা হাওড়াতে বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিলে জয়েন করেছে তারাই ভোট দিয়েছিল টিএমসিকে। সুতরাং এই লোক দিয়ে জনগণকে অপমান করার যে অধ্যত্ত তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, অন্তত জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এর থেকে দূরে থাকুন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, দেখুন সিপিএমের একটা কৌশল খুব ভালো, 2016 থেকে এটা শুরু হয়েছে ঘুরপথে, 2021-এ এটা পুরো পরিষ্কার। আর এখন তো পরিষ্কার, রিতেশ দ্বারা কখনোই চ্যানেলের মাধ্যমে হোক, কোনো মাধ্যমে হয়, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করে না। আমি প্রশ্ন করতে যাই, গ্যাসের দাম বেড়েছে, গ্যাস অফিসে সার্চিং এবং গ্যাসের যে এই যে 2 নম্বরই করছে তার জন্য সিজ করা এক্সট্রা সিলিন্ডার যে লুকিয়ে রেখেছে ডিলাররা, এটা পশ্চিমবাংলায় কটা হয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে মনে হয় 10 জন ডিলারকে মনে হয় সাসপেন্ড করে দিয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার বিজেপির, রাজ্য সরকার বিজেপির, সেইখানে রেজাল্ট বলছি। এখানে কেন করা হচ্ছে না? কিন্তু রিতেশ দ্বারা ওটা নিয়ে প্রশ্ন করবে, কেন্দ্রের দোষ, রাজ্য কিছু করছে না সেই নিয়ে কিন্তু কোনো সময় প্রশ্ন হবে না। রিতেশ দার ট্যাক্স সরিয়ে দিলে শুভ্রাদি বসে আছে, রিতেশ দা বসে আছে, মনে হবে দুজনে একই দলের হয়ে কথা বলছে, আলাদা দলের হয়ে কথা বলছে না। আর লাস্টলি বলি, যেভাবে বারবার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এত উস্কানিমূলক কথাবার্তা বলছে, এখান থেকে বিরত থাকতে হবে, বাংলার জনগণকে বুঝতে হবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, মাটির কর্মী যারা খাটছেন তাদেরকেও বিরত থাকতে হবে। তারা যেন দিদির কথায় নেচে সাধারণ পরিবেশ, আইনের পরিবেশ না তৈরি করে, আইনকে মানতে হবে। আমরা আজকে দেখেছি বাসন্তীতে কী হয়েছে, আমরা দেখেছি যেভাবে দিদি বলছে, এর আগে একজন চিফ মিনিস্টার এটা বলতে পারে যে 1 মিনিট যদি ওদের দিয়ে দিই তোমাদের পরিষ্কার করে দেবে? আজকে কি বলেছে, কাউন্টিংয়ের দিন যদি ফোর্স অ্যাপ্লাই করে আপনাদের বাড়িতে যা আছে সব নিয়ে বেরোবেন। কাউন্টিংয়ের দিন সাধারণ মানুষের কী সম্পর্ক রয়েছে? কাউন্টিংয়ের দিন পার্টির এজেন্ট থাকবে, নির্বাচন কমিশনের লোক থাকবে, সব পার্টির লোক থাকবে, কাউন্টিং হবে। এখানে ফোর্স অ্যাপ্লাই করার কোথায় জায়গা হচ্ছে? অর্থাৎ নির্বাচনকে এড়িয়ে গিয়ে কাউন্টিংয়ে চলে গেল এবং মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। যেভাবে বারবার একজন প্রশাসনিক প্রধান, এখন এক্স হয়ে গিয়েছে কয়েকদিনের জন্য, তো এই এক্স চিফ মিনিস্টার সেই তার এরম উস্কানিমূলক কথাবার্তা বলে বাংলার পরিবেশকে নষ্ট করছে। আর যে রাজনৈতিক দল এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির কথাকে ঘুর পথে সাপোর্ট করছে, তারাও বাংলাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এই বিপদ থেকে সাবধান হতে হবে। তাই আমি বলেছি 2026-এর নির্বাচন মমতা ভার্সেস জনতা, মা মাটি মানুষ ভার্সেস জনতা, বাংলার মানুষ ভার্সেস মমতা ব্যানার্জি। শুভ্রাদি কি বলবেন?
ছোটবেলা ক্লাস 8-এ হরমুজ প্রণালী ম্যাপ পয়েন্টিং করেছিলাম। বাংলার মা বোনেদের এই হরমুজ প্রণালীর ওপর দাঁড়িয়ে থাকতে হবে। কেন্দ্র সরকার কি যুদ্ধকালীন তৎপরতা যখন তখন দেশে লাগতে পারে। আজকে অন্নপূর্ণা পুজো, মায়েদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার দেয়নি, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ডিক্লারেশন করেছে, টাকাও নেই, ফাঁকা। সেকেন্ড কথা, যদি কেন্দ্রের সরকার এই গ্যাস মজুদ না রাখে, তার জন্যই তো আজকে বাংলার মা বোনেদের প্রচণ্ড বিপত্তিতে পড়তে হয়েছে। বাড়িতে বাড়িতে গেলে দেখা যাবে, বিশেষ করে বসিরহাটেই দেখা যাচ্ছে, যেহেতু আমি বসিরহাটের মেয়ে বউ, সেখানে হাটের থেকে ছোট চুলো কিনে এনে তারা জ্বালিয়ে রান্না করছে। আজকে মা অন্নপূর্ণার দিন, কিন্তু বিজেপি সরকার গ্যাস নিয়ে বাংলার মেয়েদের লড়াইটা রান্নাঘরে লাগিয়ে দিয়েছে। সুস্মিতা দির প্রসঙ্গে একটা আসবো কথা। সুস্মিতা দি বলছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করেছেন, তিনি তার মানবিকতার পরিচয় দিয়েছেন, সুপ্রিম কোর্টে বলেছেন যে বিনা পয়সায় তাদের জন্য লড়বে। নিন্দা করতে হবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দা করা, এটা কিন্তু সাজে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণের একজন মহিলা হয়ে এই বছর ভোটটা তো দিতে পারবে না মানুষ, সুপ্রিম কোর্টে গেছেন এবং বাংলার মানুষকে সেখানে লড়াই করে বাঁচিয়ে এনেছেন। সেখানে কি তিনি বলেছেন যে এটা বিজেপির ভোট, এটা সিপিএম এর ভোট, কংগ্রেসের ভোট? সেখানে তো তিনি জনগণের হয়ে গেছিলেন। শুধু তাই নয়, আমি বলবো, দাদা বললেন যে সুব্রাজি বসে আছে, সিপিএম এর দাদা বসে আছে। আমি তো জানি রামের ভোট বামে যায়, রামের ভোট রামে যায়। সাধারণ মানুষকে আপনারা বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে স্থাপন করার জন্য আপনারা আগে তো আমরা দেখেছি আধিকারিকদের চেঞ্জ করে দিয়েছে, সমস্ত আধিকারিক দিয়ে, এবং যা কিছু হবে সমস্ত কিছু আধিকারিকদের, যারা ভূগোল জানতো পশ্চিমবঙ্গের, রাস্তাঘাট চিনতো, যারা সমস্ত ভোট নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন চালিয়ে এসেছে, তাদেরকে সরানো হয়েছে। আমার প্রশ্ন এখানে যে সবসময় রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিলে কি বাঁচার রাস্তা হয়? সেটা তো হয় না। কেন্দ্র সরকারেরও কিছু কিছু দায় থাকে, আর কেন্দ্র সরকারের সেই দায়টা আছে বলেই মানুষ কেন্দ্র সরকারের দিকেই তার দায়িত্ব আপনারা নিয়ে বসে আছেন। 71টা বিলে সংসদে আপনারা সই না করে ওয়াকআউট করে বেরিয়ে গেছেন। সেদিনকেও আপনাদের সর্বদলীয় বৈঠকে আপনারা হাজির হননি। আপনাদের কথা বলতে লজ্জা করে না? আমাদের লজ্জা করে না। সিম্পলি দালালি করছেন বিজেপি, আপনারা সিম্পলি দালালি করছেন বিজেপি। আর মানুষের কাছে দেখা দিন আপনারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। সবসময় জোট বেঁধে চলে, তারা সবসময় পরনির্ভরশীল, যখন সুযোগ সুবিধা দেখে তখনই লোকের সঙ্গে জোট বেঁধে ভোট করে। আপনারা দ্বিচারিতা করছেন, এটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। যার জন্য মানুষ বলছে একটাই পয়েন্ট, যার দুপিতে একদিকে তৃণমূল আর একদিক বিজেপি। একদমই নয়। আমি বলবো যে বিজেপি তো সবসময় সিপিএম কে নিয়ে চলে, সবসময় কংগ্রেস সবসময় বিজেপিকে নিয়ে চলে। আপনারা তো সবসময় জোট কোথা থেকে আলোচনা করলেন? বেশ একটা আচ্ছা 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 একবার বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো। ইকুয়েশনটা এটা নয়, ইকুয়েশন হচ্ছে ভোটের জন্য মানুষ তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, একটু আগে মনিদা বলছিলেন, তাহলে তো সরকার কখনোই পরিবর্তন হতো না। কিন্তু ব্যাপার হচ্ছে যে ইস্যু কেন্দ্রিক রাজনীতির থেকে ইস্যু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না তো। মোটামুটি আলোচনায় সবাই এক কথা বলছেন, অভিযোগ হচ্ছে কখনো তৃণমূল বা কখনো বিজেপির দিকে, বিজেপি দিচ্ছে তৃণমূলকে দোষ। যে আসল যে ইস্যুগুলো, যেগুলোর উপর একটি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়া উচিত, রাদার 294টা বিধানসভা কেন্দ্রে ভোট হওয়া উচিত, তার থেকে আমরা সরে আসছি না তো। মানুষকে ডাইভার্সিফাইড করা হচ্ছে না তো ইন্টেনশনালি, অর্থাৎ পলিটিক্যাল ইন্টেন্স নিয়ে ডাইভার্সিফিকেশন হচ্ছে না তো। আসুন এই বিষয়ে আলোচনা করবো। রিতেশ দার কাছে যাব বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। আবারও রিতেশ দার কাছে যাব। রিতেশ দা, ইস্যু কেন্দ্রিক রাজনীতি এবং ডাইভার্সিফিকেশন অফ পলিটিক্স, এই যে জায়গাটা, এই জায়গা থেকে সত্যি আমরা সরে আসছি। যদিও বহু জায়গায় নীতি আদর্শ থেকে আমরা একটু একটু করে সবাই হয়তো বিচ্যুত হয়ে যাই ঘটনাক্রম এবং পরিস্থিতি অনুযায়ী, এবং তার উপরে আবার বেশ কিছু ইতিহাস বলছে যে বাঙালি আত্মবিস্তৃত জাতীয় বটে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে রাজনীতিতে নিজেদের অবস্থানকে ধরে রাখাটাও তো কঠিন খুব। মিউট আছে, আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন। হ্যাঁ দেখো, এইমাত্র মণিকাঞ্চনদা আমাকে বললো যে আমরা নাকি তৃণমূলের বিরুদ্ধে বলি না, এটা ওনার ক্ষোভ। ঠিক আছে, শুরু করা যাক যে এক এক করে। দাদা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন।
হ্যাঁ, যেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তৃণমূলের বিরুদ্ধে কিছু বলি না, তৃণমূলকে আমরা সবসময় ওয়াকওভার দিয়ে ছাড়ি। পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বড় চাকরির দুর্নীতি এসএসসি চাকরি দুর্নীতি হয়েছে, এবং এটা আমরা বলছি না, এটা জাস্টিস রঞ্জিত কুমার বাঘের 13 রকমের চাকরি নিয়ে এসএসসি চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে জাস্টিস রঞ্জিত কুমার বাঘ তার স্পষ্ট রিপোর্ট দিয়েছেন, এটা আমরা বলছি না। কিন্তু আমরা যে জায়গাটা বলছি যে এই এসএসসি চাকরি দুর্নীতিতে যাদেরকে সিবিআই গ্রেফতার করেছে তাদের এক একজনকে সবাইকে বেলে ছাড়তে বাধ্য হয়েছে এই কারণে যে সিবিআই এখনো অব্দি কোনো রকম রিপোর্ট দিতে পারেনি যেটাতে তাদেরকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারি। তার মধ্যে বহু লোক রয়েছে যারা হয়তো এবার টিকিট পেয়েছে, আবার বহু লোক আছে যারা টিকিট পায়নি। আমরা জনৈক অভিষেক ব্যানার্জি কে এইটা আমরা এখনো অব্দি জানতে পারছি না সিবিআই এর মুখ থেকে। বিজেপি এখনো অব্দি সিবিআই দপ্তরে গিয়ে বলতে পারছে না যে এই জনৈক অভিষেক ব্যানার্জিটা কে। কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু এখনো অব্দি আমরা সেই কণ্ঠস্বরের কোনো রিপোর্ট আমরা খুঁজে পাচ্ছি না। এবং তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে অনুব্রত মণ্ডল সেই কেসে এখনো অব্দি সিবিআই ট্রান্সলেটর এলো কি পেল না সেই নিয়ে সিবিআই কোনো কথা বলছে না। অভয়ার মৃত্যুর ক্ষেত্রে সিবিআই এর যে তদন্ত, সেখানে দাঁড়িয়ে অভয়ের মা নিজে স্বীকার করেছে যে সিবিআই যা তদন্ত করছে সেই তদন্ত চলছে না, সেই তদন্ত সঠিক নয়। তা অভয়ের মা নিজে স্বীকার করেছে, এটা আমাদের কাছে নয়, তোমাদের চ্যানেলের কাছে স্বীকার করেছে। সীমা পাহুজার মতো একজন অফিসার, তিনি তাদেরকে ইগনোর করে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু অভয়ের মা নিজে স্বীকার করেছেন, এটা আমরা মিডিয়াতে শুনেছি। ইডির তদন্তের ক্ষেত্রে এই যে ফাইল চুরি হলো, ফাইল চুরি না, ধরে নিলাম যে ফাইলটা নিয়ে চলে গেছে, তোমার বাড়ির পাশে একজন প্রতিবেশীর বাড়িতে যদি ইডি রেড করে এবং সেখানে দাঁড়িয়ে যদি তোমার মনে হয় যে ওনার বাড়িতে আমার একটা গুরুত্বপূর্ণ কিছু রয়ে গেছে, সেখানে অর্থাৎ ইডি ওখানে গিয়ে অ্যালাউ করলো, উনি ফাইলটা নিয়ে এলেন অন ক্যামেরা অন মিডিয়া, উনি স্বীকার করলেন যে দেখো আমি ফাইল হার্ড ডিস্ক নিয়ে চললাম, টাকা বাই বাই। অথচ তারপরে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে প্রায় এগুলো ইস্যু না, বাস্তব মানে ট্রুলি ফ্যাক্ট, এই ফ্যাক্টের উপরে দাঁড়িয়ে কিন্তু মানুষ তার বিচার করবে, এটা কোনো ইস্যুই না। এগুলো একটু থামতে হবে সবাইকে, তো একবার যাবো আমি। শুভ্রাদি প্লিজ। আমি আপনার আলোচনার প্রসঙ্গে আসছি। অভয়ার মা, মানে অভয়া মারা গেছে, আমিও একটা কন্যা সন্তানের মা, ফলে আমার কাছেও এটা খুব বেদনাদায়ক। কিন্তু অভয়ার মা যেখানে দাঁড়িয়ে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে খুঁজে দেওয়া হয়েছে, তারপরেও অভয়ার মা এখন বিজেপিতে কে বলল যাকে ধরেছেন সেই অপরাধী? এটা হচ্ছে আমরা বুঝি না, কে বলেছে যাকে ধরেছেন সেই অপরাধী? কেউ বলেছে? আপনারা বলেছেন, তৃণমূল কংগ্রেস বলেছে, তারপরে পুলিশ ধরা হয়েছে, পুলিশ অফিসারকে ধরা হয়েছে। আপনারা আজকে অভয়ের মা তার বিচারের জন্য বিজেপির সাথে আছে বলে আমাদের গাত্রজল দেওয়া হচ্ছে। তামান্নার মা দাঁড়ালে তো আপনাদের অসুবিধা হয় না, রূপবানুর ভাই রূপবানুর মা দাঁড়ালে তো আপনাদের অসুবিধা হয় না। আজকে অভয়ার ক্ষেত্রে আপনাদের যত অসুবিধা, আপনি শুধু বলুন যে অভয়ার দোষে কি আবার আরজিকর কেন হলো, আবার আরজিকর কেন হলো, আবার আরজিকরের লিস্টে কাকে করা দিয়েছিলেন? আসল প্রশ্ন থেকে আপনারা বারবার সরে যাচ্ছেন, আপনারা বারবার আসল প্রশ্ন থেকে সরে যাচ্ছেন। যতই চিৎকার করুন, মানুষ বুঝে গেছে অভয়ের মৃত্যুর জন্য কারা দায়ী। আপনার মমতা ব্যানার্জি যতই নাটক করুন, যতই প্রোপাগান্ডা তৈরি করুন, মানুষ বুঝে গেছে যে অভয়ের মৃত্যুর জন্য দায়ী কে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশেই ছিল, কিন্তু তার সে ঠিক সুস্মিতা, আমি শুধু একটা কথাই বলতে চাই, যারা এইভাবে আজকে তামান্নার মা হোক, অভয়ার মা হোক, যারা সন্তান চলে গেছে যাদের, তাদের কাছে দুঃখটা সত্যি, তাদের দুঃখের কোনো শেষ নেই। আমরা শুধু ওই দুঃখ মানে বলতে পারবো আমরা, কিন্তু তাদের দুঃখ নিতে পারবো না। কিন্তু একটা জায়গায় ঠিক, অভয়ার জন্য যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছে, এবং প্রত্যেকটা স্তরের মানুষ, কোনো স্তরের মানুষ বাকি নেই। এবং আজকে জানি অভয়ার মা
কোনো একটি বিশেষ কোনো রাজনৈতিক দলে ক্যান্ডিডেট হয়ে সেই জায়গাটাকে না কোথায় জানি লেভেলটাকে বেশ নামিয়ে নিয়ে বেশ আসা। তবে না, 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 তবে অন্যবেলা- তবে অন্যবেলা তবে না 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 তামান্না মায়ের আমি কথা আমি আমি প্রবলেম ছিল না। আমি তোমরা শেষ চ্যানেলে করি। বলেছিলে, তামান্না আমি- মায়ের কথা না, আমি- আমি- তখন আমি- বলোনি, আমি এখন এবার শেষ করি। একদম বলোনি দিদি। আমি আবার শেষ করি। বলোনি, বলোনি। রিজন ব্যাস 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 আমি আমি রূপবানুর মায়ের বেশ, ক্ষেত্রে, রূপবানুর বেশ, ক্ষেত্রে বলোনি বেশ, তোমরা। আমার আজকে বাম জমানার শেষের দিকে আমার সালটা এক্স্যাক্টলি এখন মনে নেই, রিজওয়ানুর রহমান, সেই রিজওয়ানুর রহমান মারা যান এবং এবং তারপর এই জন্য রূপবানুর রহমান তিনি এই তো নাম আসছে বারবার করে, পাঁশকুড়ায় হয়েছে। একাধিক সময়ে এই ধরনের ডেথ কেস যেগুলো খবরের শিরোনামে উঠেছে তার পরিবার পলিটিক্সে এসছে, কাজে এটা নিয়ে আলোচনা ডেফিনেটলি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তিনি যে উদ্দেশ্য বা মানসিকতা নিয়ে দাঁড়াচ্ছেন তিনি বলছেন মেন ন্যায় বিচার, মেন ন্যায় বিচার উনি চাইছেন। এখন এখন ওনার মনে হয়েছে নিজেকে খুব পাওয়ারলেস এবং পলিটিক্স ক্যান গিভ হার পাওয়ার, তাকে রাজনীতি শক্তি দিতে পারে, সেটা ওনার ভাবনা। আমরা ওনার ভাবনাকে নতমস্তকে সম্মান করি। আজকে এখানে আমরা শেষ করব। ধন্যবাদ জানাবো মণিকাঞ্চন দাকে, সুস্মিতা দিকে, শুভ্রা দিকে এবং রিতেশ দাকে। আপনাদেরকে সর্বোপরি ধন্যবাদ। ইউটিউবে এই প্রোগ্রাম শেয়ার করবেন, সবার মধ্যে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।